হিমালয়ের কোলে ছোট্ট দেশ ভুটান তার অসাধারণ সুন্দর প্রকৃতি নিয়ে পর্যটকদের অপেক্ষায় রয়েছে। উঁচু উঁচু পাহাড়, সবুজ উপত্যকা, পাহাড়, নদী, ঝর্ণা সব নিয়ে ভুটান ছবির মতো সুন্দর। আমাদের এই পর্বের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ভুটানের ভ্রমণ প্ল্যান। কিভাবে ভুটান যাবেন, খরচ কত হবে, কি খাবেন, কি দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, এই সমস্ত তথ্য। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি কিভাবে যাবেন ভুটান। কলকাতা থেকে প্লেনে ও ট্রেনে সহজেই ভুটান পৌঁছানো যায়, তবে সবথেকে সুবিধাজনক উপায় হলো ট্রেন। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ধরে হাসিমারা বা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে চলে আসুন ফালাকাটা। এখান থেকে গাড়ি বা অটোতে চলে আসুন ভারতের জয়গাঁও। এই জয়গাঁওই ভারতের শেষ শহর, এরপরই ভুটান। দক্ষিণেশ্বর স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আমরা এগিয়ে চললাম ফালাকাটার উদ্দেশ্যে। সকাল সকাল আমরা এসে পৌঁছে গেছি ফালাকাটা। আমরা এসেছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে। উত্তরবঙ্গ এক্সপ্রেস মোটামুটি সঠিক সময় মাত্র 5 মিনিট লেটে আমাদের নামিয়ে দিয়েছে ফালাকাটায়। এখান থেকে আমরা এখন যাব জয়গাঁও, যেটা দূরত্ব মোটামুটি 44 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘন্টা খানেক। আপনারা চাইলে হাসিমারাও আসতে পারেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, এবং সেখান থেকে জয়গাঁওয়ের দূরত্ব কিন্তু আরেকটু কম, 14 কিলোমিটার। টাইমিং যেটা আপনাদের ম্যাচ করবে আপনারা সেটাই করতে পারেন। ফালাকাটাতে নেমে ব্রেকফাস্ট সেরে আমরা একটা গাড়িতে এগিয়ে চললাম ভারতের জয়গাঁওয়ের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছে গেছি জয়গাঁওতে। এখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ করে নিতে হবে এবং তারপরেই আমরা ভুটানে যাব। মানে এটা তো ভুটানের প্রবেশদ্বার। আমাদের সাথে গাইড রয়েছে কর্মা, ওর সাথে আমাদের আলাপ হয়ে গেছে। আমরা এখানে গাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর আমাদের কিন্তু আরেকটা গাড়ি চলে এসছে। এই যে আমাদের গাড়ি, এই গাড়িটাই করে কিন্তু আমরা যাব এখন ভুটানের উদ্দেশ্যে। ভুটানে কিন্তু গাইড মাস্ট নিতেই হয়, কর্মা আর ইনি ড্রাইভার দাদা। জয়গাঁওতে আমরা এখন রয়েছি। এখানে চারপাশে জমজমাট মার্কেট এরিয়া, প্রচুর গাড়ি, অটো, সমস্ত কিছু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, গাড়ি এই পথে এন্ট্রি করে। আর এখানে একটা এদিকে যে একটা শর্টকাট রাস্তা রয়েছে, সেখান দিয়ে পায়ে হেঁটে আমরা এখন যাব ইমিগ্রেশনের জন্য, সাথে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে। ইমিগ্রেশন প্রসেস ওভার এবং ফাইনালি আমি এখন ভুটানে। Jembaleso it Dugia Khapnalu. Bhutan na Jembaleso. So it literally means that welcome to Bhutan. ভুটান সম্বন্ধে অনেক কিছু জানতে জানতে, গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা রয়েছি ফুনসোলিংয়ে এবং আমরা যাচ্ছি থিম্পুতে, যার দূরত্ব প্রায় 150 কিলোমিটার। যেতে সময় লাগবে 4 ঘন্টা। এই সমস্তই শুনতে শুনতে যাচ্ছিলাম। এখন আমরা রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে 290-93 মিটার উপরে এবং আস্তে আস্তে আমরা হাইট গেইন করব। এখানে যেরকম গরম লাগছে বলে আমাদের গায়ে কোনো উলেন ক্লোথস নেই, আস্তে আস্তে ঠান্ডা লাগবে। তো সব মিলিয়ে হাতের কাছে উলেন ক্লোথস কিন্তু রাখতেই হবে। থিম্পু যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে, তাই পথের মাঝে আমরা একটা জায়গায় লাঞ্চ সেরে এগিয়ে চললাম। পথ চলতে চলতে আমরা এখন রয়েছে টাংচু ওয়াটারফলের সামনে। ওয়াটারফলটা পুচকে, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর। কি বড় বড় পাহাড়, চারদিকে একটা ঠান্ডা হিমেল হাওয়া, আর তার মধ্যে এখানে এত সুন্দর একটা রেনবো হয়েছে। একটু আগে পুরো এইটা জুড়ে রেনবোটা ছিল, ভীষণ সুন্দর লাগছে এখানটায়, ওই জন্য দাঁড়ানো। আমরা এবার এগিয়ে চললাম থিম্পুর দিকে। প্রসঙ্গত বলি, ভুটানের এই রাস্তাঘাট কিন্তু মেনটেন করে আমাদের বিআরও। আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা হচ্ছে চুজম। প্রচন্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার তো কথা বলতে গিয়েও কেঁপে যাচ্ছি। এই দিক থেকে যে নদীটা যাচ্ছে পাচু, এদিক থেকে যাচ্ছে ওয়াংচু, এবং তাদের মিলিত স্রোত দাংচু নামে ওই দিক দিয়ে প্রবাহিত হয়েছে। ওদিকটায় গেলে আমরা পারোর দিকে পৌঁছবো, আর আপাতত এদিকে আমরা যে যাচ্ছি এটা হচ্ছে থিম্পু। বিকেলের দিকে আমরা এখন থিম্পু এসে পৌঁছলাম। পথে চলতে চলতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এই যে এরকম দোকান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে বানিয়ে দিয়েছে স্থানীয়রা যাতে এখানে দোকান দিতে পারেন। তো এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটির জিনিসপত্র রয়েছে, আর হাওয়ায় আমি তো পুরো উড়েই যাচ্ছি। তার মধ্যে দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে। দিস আর অল লোকাল চিলিজ না? This is the red dried one. Okay. So this one, first we steam it, then okay, we dry it. লাল লঙ্কা,
এটা নর্মাল লঙ্কা। কেমন ঝাল হবে ও দেখেই তো, না স্মেল নেই কোনো। আমরা এখন এসে পৌঁছে গেছি থিম্পুতে এবং আমাদের হোটেল পেমালিং ভিলাতে আমরা এখন এসে পড়েছি। এখানে জাস্ট এন্ট্রির যে প্রসেসগুলো সেগুলো চলছে, আর বাইরে বেশ ভালো ঠান্ডা। একে তো আমরা শুরু করেছিলাম ভারতীয় সময় সকাল 12:15টায়, আর এখন আমরা এসে পৌঁছেছি ভারতীয় সময় 5:15। ভুটান এগিয়ে রয়েছে আরো 30 মিনিট, মানে 5:45 ওদের সময়। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আর্লি ডিনার সেরে নিলাম, এরপর শুয়ে পড়লাম। গুড মর্নিং। আজকে ভুটানে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম থিম্পু ঘুরে দেখবো বলে। হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম স্টপ যেখানে, সেটা হচ্ছে ফোর্ট ভিউ পয়েন্ট। এই যে পিছনেই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ফোর্ট, তার পিছনেই পার্লামেন্ট। ফোর্ট দেখে আমরা ন্যাশনাল স্তূপা দেখতে এগিয়ে চললাম। থিম্পু সাইট সিইং এর সেকেন্ড স্টপ ন্যাশনাল মেমোরিয়াল স্তূপা, মাইন্ড অফ বুদ্ধা। এর জন্য কিন্তু 500 টাকা করে এন্ট্রি ফি লাগে। তো আমরা বাইরে থেকেই দেখে নিচ্ছি, কারণ ছোট জায়গা আর ভেতরে ঢুকে শুধু শুধু পার হেড 500 টাকা করে দিচ্ছি না। প্রচুর লোকাল মানুষজন এসছেন এখানে, দেখতেই পাচ্ছি। লোকাল মানুষদের জন্য কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু বাইরের যারা রয়েছে তাদের জন্য 500 টাকা করে এন্ট্রি ফি দিতে হয় এখানে। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন ফাইনালি যে জায়গাটা এসে পৌঁছে গেছি সেটা হলো বিগ বুদ্ধা। এখানে কিন্তু ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। পাহাড়ের ওপর একটা প্রশস্ত জায়গায় বিশাল বড় বুদ্ধ মূর্তি। তার সাথে মনেস্ট্রিও রয়েছে। পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো। বিগ বুদ্ধা দেখে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি সিম্পলি ভুটানে। সিম্পলি ভুটান হলো লিভিং মিউজিয়াম। অন্যান্য মিউজিয়ামের মতন কিন্তু এখানে ব্যাপারটা নয়। এখানে ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায়। এখানে এলে আপনারা কিন্তু ভুটানের কালচার আর ট্র্যাডিশন এই দুটো কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে এবং 1000 টাকা পার হেড সেই এন্ট্রি ফি। যাই হোক, দিয়ে ঢুকে আমরা ভুটানের কালচার ট্র্যাডিশনকে এক্সপিরিয়েন্স করব। এন্ট্রি টিকিট নেওয়া হয়ে গেছে, যেটা বলার আপনারা যারা থিম্পুতে থাকবেন ঘুরবেন তারা কিন্তু মঙ্গলবার দিনটা মাথায় রাখবেন, সিম্পলি ভুটান বন্ধ থাকে। বাকি সব দিনই খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি। So you need to offer this to our local deities in God first. In order to do that, when I serve you the drink, hold this bowl in your right hand and then she. ভুটানের জীবনশৈলী, সংস্কৃতি ও ইতিহাসকে জানার ও এক্সপিরিয়েন্স করার সেরা ঠিকানা হলো সিম্পলি ভুটান। এখন আমরা চলে এসেছি সিম্পলি ভুটানের ভেতর ঘুরতে ঘুরতে যে জায়গাটায়। এখানে আমরা বসেছি তার কারণ এখন বাটার টি টেস্ট করব। এর সাথে স্থানীয় নাচ শুরু হলো। ভুটানের মানুষজন বাটার টির সঙ্গে চাল ভাজা আর হোমমেড কর্নফ্লেক্স মিশিয়ে খান। আমরাও ট্রাই করে দেখলাম। বাটার টিটা কিন্তু হালকা নোনতা নোনতা খেতে, আর সঙ্গে যেটা মেশালাম ওটা একটু শক্ত শক্ত, ভালোই খেতে লাগছে। এরপর গাইড আমাদের শেখালেন কিভাবে আর্চারি চালাতে হয়। এটা ভুটানিজদের ন্যাশনাল গেম। এরপর লাঞ্চ সেরে আমরা তাকিন প্রিজার্ভ সেন্টার ঘুরে দেখতে এলাম। এখন চলে এসেছি তাকিন প্রিজার্ভ সেন্টারে। তাকিন হচ্ছে ভুটানের ন্যাশনাল অ্যানিম্যাল। তাকিন কি, কেমন দেখতে, এই সমস্ত কথা যেতে যেতে হবে। তো যেটা বুঝলাম, তাকিন কিন্তু শুধু ভুটানেই যে পাওয়া যায় তা নয়, তাকিন পাওয়া যায় মায়ানমার আর ভারতেরও কিছু পার্টে। তাকিন বেসিক্যালি ছাগল আর গরুর কম্বিনেশন। সামনের পার্টটা মানে মুখটা ছাগলের আর পেছনের পার্টটা গরুর। এই অদ্ভুত দর্শন প্রাণীটি মোটেও হার্মফুল নয়, বেশ তারা শান্তশিষ্ট এবং তারা গ্রুপে থাকতে ভালোবাসে। টাইগারদের কিন্তু বেশ ফেভারিট প্রের মধ্যে একটা হচ্ছে এই তাকিন।
তাকিন দেখে আমরা থিম্পুর মার্কেটে চলে এলাম মার্কেটটা ঘুরে দেখব বলে। এরপর হোটেলে ফিরে ডিনার সেরে নিলাম। আজ সকাল সকাল রেডি হয়ে আমরা এগিয়ে চললাম পুনাখার দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি দোচুলা পাশে যে স্তূপাগুলো রয়েছে ওর কাছাকাছি যাচ্ছি, আর এর ইতিহাস সম্পর্কে জেনে নেব আমাদের গাইড কর্মার থেকে। আমরা এখন এসে পৌঁছে গেছি দ্রোচুলা পাসে এবং এখানটা অনেকটা উঁচু, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটারের বেশি উচ্চতায় আমরা দাঁড়িয়ে রয়েছি। কনকনে একটা ঠান্ডা রয়েছে। আমার এই পাশে যে বরফাবৃত পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জিম্মি সিংহে হিমালয়ান রেঞ্জ। চতুর্থ রাজার নামানুসারে এই রেঞ্জটার এরকম নাম হয়। এখনো দেখা যাচ্ছে প্রত্যেকটা পাহাড়ের মাথাগুলো পুরো সাদা বরফে ঢাকা। আর আজকে এখন রোদ উঠেছে বলে এখানটায় দাঁড়াতেও বেশ ভালো লাগছে। এখানে মোট 108টা স্তূপা রয়েছে এই মাঝেরটাকে বাদ দিয়ে, এবং রোড সাইডে আরো 3টে রয়েছে, সব মিলিয়ে 112টা, কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 108টা স্তূপা। ফোর্থ কিং ভুটানে কেএলও জঙ্গিদের যে আক্রমণ হয়েছিল তাদের বিতাড়িত করেন এবং 2003 সালে এই যুদ্ধটা হয়, এবং তারপরে 2004 সালে কুইন মাদার 11 জন যে সৈন্য মারা গিয়েছিলেন এই যুদ্ধে তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে এরকম 108টা স্তূপ বানান। ওই দিকের যে পাহাড় চূড়াটা দেখা যাচ্ছে প্রায় 7560 মিটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে। এটা হচ্ছে ভুটানের আনক্লাইম্বড সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। আমরা আবার এগিয়ে চললাম। দিস ইজ দ্য ফার্স্ট ভিউ অফ পুনাখা। এটা পুনাখার প্রথম ভিউ। দেখুন কি সুন্দর জায়গাটা, আহা মন ভরে গেল দেখে। আমরা এখন এসে পৌঁছে গেছি পুনাখা জং মানে পুনাখা ফোর্টে। এখানেই হলো বোর্ড অফ মনেস্ট্রি যারা, তাদের উইন্টার রেসিডেন্স। 500 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। জংটা আমরা ঘুরে দেখব। এই যে ফোর্টটা, এটার অবস্থানটা যদি দেখানো যায় ভীষণ ভালো লাগবে। পুরো সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, একদম নীল সবুজ একটা জল বয়ে চলেছে এবং তার তীরে গড়ে উঠেছে পুনাখা জং। টিকিট কাটার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি পুনাখা জংয়ের দিকে। তার আগে এখানে এরকম কাঠের একটা ব্রিজ রয়েছে, আর নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে তার উপর যখন সূর্যের আলোটা পড়েছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার সবুজ একটা জল, এত সুন্দর লাগছে জলটা। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি পুনাখা জংয়ের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি পুনাখা জংয়ের ভেতরে। এই পুনাখা আগে মানে 1955 সালের আগে রাজধানী ছিল ভুটানের। 1955 সালের পর ভুটানের রাজধানী স্থানান্তরিত হয় থিম্ফুতে। এখন যেরকম থিম্ফুই ভুটানের রাজধানী। এই জং বা ফোর্ট বানানো হয় তিব্বতীয় এবং মঙ্গোলীয় আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আমার পিছনে এই যে কাঠের সিঁড়িগুলো রয়েছে এগুলো কিন্তু প্রয়োজনে তুলে নেওয়া যায়। তখন কি হবে, আর জং অবধি পৌঁছানোর উপায় থাকবে না এবং এইভাবেই বিদেশি আক্রমণকে প্রতিহত করা যেত। আমি এই বাঁদিকের সিঁড়িটা ধরে উঠছি, বা কেউ চাইলে একদম ডান দিকের সিঁড়িটা ধরে উঠতে বা নামতে পারেন। মাঝের যে সিঁড়িটা বোঝা যাচ্ছে একটু গোল্ডেন গোল্ডেন কালারের, এটা কিন্তু রাজার যাতায়াতের পথ। সাধারণ মানুষদের জন্য দুদিকের দুটো সিঁড়ি ব্যবহার করা যাবে।
রয়েছে একটা সাসপেনশন ব্রিজ। আমরা পুনাখাজং দেখে সেই ব্রিজ দেখার জন্য এগিয়ে চললাম। এই হলো তার ফার্স্ট ভিউ সাসপেনশন ব্রিজের। নিচ দিয়ে বয়ে গেছে এরকম সুন্দর সবুজ স্বচ্ছ জলের একটা নদী, আর তার উপরে ঝুলে রয়েছে এরকম একটা ব্রিজ। কি ভালো দেখতে লাগছে এখান থেকে। আর তার দুপাশে রয়েছে কালারফুল প্রেয়ার ফ্ল্যাগগুলো, সেগুলো হাওয়ায় উঠছে, দেখতে ভারী সুন্দর লাগছে এখান থেকে। আমরা এখন রয়েছি সাসপেনশন ব্রিজের ওপর। সাসপেনশন ব্রিজ ঝুলন্ত ব্রিজ, সবুজ একটা জলের নদী, তার উপরে এইরকম ঝুলন্ত একটা ব্রিজ, আর তার মধ্যে হাওয়া দিচ্ছে। আর যেহেতু ঝুলন্ত ব্রিজ, সেটাও এরকম দুলে উঠছে, আর মানুষের যাতায়াতের সাথে সাথেও এরকম দুলছে। বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। আমরা এখন চলে এসেছি পুনাখাজং ভিউ পয়েন্টে। এখানে দেখা যাচ্ছে পহচু নদ ও মহচু নদী একে অপরের সাথে মিলিত হয়ে পুনা সাংচু নামে প্রবাহিত হয়েছে। আমরা চলার পথে লাঞ্চ সেরে নিলাম, তারপর নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। আমরা এখন যাচ্ছি চিমিলাখাং টেম্পলের দিকে। আমরা 500 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, পার হেড 500 টাকা টিকিট কেটে আমরা যাচ্ছি টেম্পলের দিকে। এই জায়গাটা ভীষণ উইন্ডি, সবসময় তো একটা ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে এখানটায়। টেম্পলের দিকে এগিয়ে যাই। আমরা এখন চলে এসেছি ভুটানের এমন একটা জায়গায় যেখানে ফেলাস মানে লিঙ্গকে পুজো করা হয়। এরকম জায়গার খবর কি ছিল আপনাদের কাছে আগে? যদি না থাকে তাহলে ট্যুর প্ল্যানার ব্লগ দিচ্ছে সেই নতুন জায়গার হদিশ। আমরা এখন রয়েছি চিমিলাখাং টেম্পলের সামনে, যেটা ফার্টিলিটি টেম্পল নামেও পরিচিত। কথিত আছে এখানে কুকুরের ছদ্মবেশে এক শয়তান থাকত। বুদ্ধ গুরু ডিভাইন ম্যাডম্যান তাকে ফেলাস দিয়ে হত্যা করেন। সেই থেকে প্রচলিত নিঃসন্তান দম্পতিরা এখানে এসে ফেলাসকে পুজো দিলে সন্তান ধারণের আশীর্বাদ পান। হ্যালো, হাই। এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের ফেলাস বিক্রি হয়। চিমিলাখাং ঘুরে আমরা চলে এলাম পারো। আজ আমাদের রাত্রিবাস পারোতে। পারো পৌঁছতে একটু রাত হয়ে গেল। আমরা ডিনার করে শুয়ে পড়লাম। পারোতে সকাল সকাল রেডি হয়ে আমরা এগিয়ে চললাম টাইগার নেস্ট দেখার জন্য। ওই যে ওপরে টাইগার নেস্ট, ওখানটা আমাদের ট্রেক করে যেতে হবে। অদ্দূর অব্দি মনে হচ্ছে না যেতে পারবো। মাঝখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, সেই অবধি ঘুরে একটা প্যারালাল যে ভিউ পাওয়া যায় সেটা দেখে আমরা ফিরে আসবো, সেই ভিউ শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা এখন হাইকিং এর জন্য রেডি, চলুন যাওয়া যায়। এখানে ঘোড়া পাওয়া যাচ্ছে, চাইলে ঘোড়ায় করেও যাওয়া যেতে পারে। 1300 টাকা থেকে 1500 টাকা এরকম চার্জ নিচ্ছে ঘোরার জন্য। যত উঁচুতে উঠছি শ্বাস প্রশ্বাস নিতে তত কষ্ট হচ্ছে। অনেকটাই উঁচুতে উঠে গেছে কিন্তু এর মধ্যেই। এবার কিন্তু উঁচুতে চড়া শুরু হবে। অনেকটা আসার পর এখানে বসতে হলো। ওই যে দূরে দেখা যাচ্ছে টাইগার নেস্ট।
ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি তাকসাং ক্যাফেটেরিয়াতে। তো এখানে আমরা বারবার যে বলছিলাম ক্যাফের কথা, এখানেই রয়েছে সেই ক্যাফে, এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ক্যাফেটেরিয়াতে। এই হলো সেই ক্যাফেটেরিয়া যার জন্য আমরা নিচ থেকে এতটা হাইক করে উপরে উঠে এসেছি। এখান থেকে কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে সুন্দর নাকি ভিউ দেখতে পাওয়া যায়। চলুন গিয়ে দেখা যাক। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি টাইগার নেস্টের ভিউ পয়েন্টে। মানে এই যে ক্যাফেটেরিয়া, এখান থেকে কিন্তু টাইগার নেস্টের ভিউ পয়েন্ট, এখান থেকে দেখা যায় টাইগার নেস্ট খুব ভালোভাবে। আমরা এখানে পৌঁছে গেছি, এখানে আমরা বসে কিছুক্ষণ সময় কাটাবো, যদি পারি একটু চা কফি খাবো, তারপর আবার ফিরে যাব। আর এখন ঘড়িতে বাজে 11টা। আমরা 9:20 স্টার্ট করেছিলাম, আর ঠিক 11টার সময় আমরা কিন্তু এসে পৌঁছে গেছি এই ক্যাফেটেরিয়ার সামনে। এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে। আপনারা এলে অবশ্যই চেষ্টা করবেন ক্যাফেটেরিয়া অবধি আসার জন্য। এখান থেকে ভিউটাও কিন্তু জাস্ট অ্যামেজিং। সো ফাইনালি উই হ্যাভ মেড ইট। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। আর ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে টাইগার নেস্ট, দেখাচ্ছি এখান থেকে। 2 ঘন্টাতে পুরো জিনিসটা কমপ্লিট করলাম। ওকে, এবার আমরা যাব চেলেলা পাস। চলুন ঘুরে আসা যাক। পারো থেকে চেলেলার দূরত্ব প্রায় 38 কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। রাস্তায় বেশ কটা ফ্যাজেন্ট দেখতে পেলাম। এখানে বেশ কিছু ইয়াকও রয়েছে, ইয়াক দেখতে পাওয়া যাচ্ছে, তবে এটা কিন্তু পোষা ইয়াক। আমরা চেলেলা এসে পৌঁছলাম। আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছে গেছি চেলেলা পাসে। এই চেলেলা পাস মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3988 মিটার উচ্চতায়, সুতরাং বুঝতেই পারছেন কিরকম ঠান্ডা। আর তার সাথে একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমার তো হাতটা বের করতে ইচ্ছা করছে না জ্যাকেট থেকে। চেলেলা পাস হলো ভুটানের হাইস্ট মোটরেবল পার্ক। এই জায়গাটা পারোর সঙ্গে হা ভ্যালিকে কানেক্ট করেছে। ওই যে দূরে ওইখানে পারো এয়ার স্ট্রিপ দেখা যাচ্ছে, নিচে পারো ভ্যালিও দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখন রয়েছি চেলেলা ভিউ পয়েন্টে, আর এদিকটা হচ্ছে পারো, এদিকটা হচ্ছে হা। মানে হা আর পারো দুটো পাশাপাশি ডিস্ট্রিক্ট। আমরা আবার পারোর দিকে ফিরে চললাম। পারোতে আমরা একটা দোকানে এসে দাঁড়ালাম। এই হলো পারোজং, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এখানে ড্রেস ফর হায়ার। এখান থেকে আপনারা কিন্তু নিজেদের জন্য ড্রেস হায়ার করতে পারেন। হায়ার করে এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। অহনা এখানে লোকাল ড্রেস ট্রাই করছে। 300 টাকা করে ভাড়া নিচ্ছে এখানে ড্রেস ভাড়া নিয়ে ফটো তোলা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পারো জংয়ের সামনে। এখান থেকে জংয়ের ভিউ তো পাওয়া যাচ্ছেই, সামনে দিয়ে বয়ে গেছে পারো নদী। ন্যাশনাল ড্রেস হায়ার করে নিয়েছি। কেমন লাগছে আমাকে ভুটানিজদের মতন লাগছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই হলো পারো শহরের ভিউ, আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য। দেরি হয়ে গেছে, কিন্তু তাও লাঞ্চ তো করতেই হবে। দেখি কি পাওয়া যায়, কি খাওয়া যায়। পারো টাউনে একটা রেস্তোরাঁয় আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের সময় যথারীতি অতিক্রান্ত, কিন্তু আমরা এখনই লাঞ্চটা করব। আর আজকে আমাদের লাঞ্চে সমস্ত রকমের এগ আইটেম রয়েছে, হোয়াইট রাইস, এগ কারি, আর তার সাথে এগ দাৎসি ফ্রাই, মানে এগ অ্যান্ড চিজ ফ্রাই। লাঞ্চ সেরে পারোর মার্কেটে একটু ঘোরাঘুরি করে আমরা ভুটানের একটা গ্রামের দিকে এগিয়ে চললাম। ভুটানের বড় বড় শহরগুলো ঘুরে আমরা রয়েছি এখন ভুটানের একটা গ্রামে, একটা ফার্ম স্টেতে। এবং কেন এসেছি জানেন? ভুটানের পুরনো যে হট মিনারেল বাথ সেটা নেওয়ার জন্য। পুরনো আমলে যখন এত উন্নত হেলথ ফেসিলিটিস ছিল না, সেই সময়তে এই হট বাথের প্রচলন ছিল। ব্যাপারটা যেটা, জলটা নেওয়া হতো ঠান্ডা জল, আর নদীর ধারের যে পাথরগুলো, যেগুলো বিভিন্ন রকম মিনারেলস জমা হয়েছে তার উপর, সেগুলোকে গরম করা হতো। যখন সেগুলো লাল গরম হয়ে যেত, সেই গরম পাথরই ঢেলে দেওয়া হতো ঠান্ডা জলের ভেতর। এদিকে জল ভরা হচ্ছে, আর এগুলো হচ্ছে বাথটাবের কন্টেনার। নদী থেকে আনা পাথরগুলো এখানে গরম করা হচ্ছে। এগুলো যখন লাল হয়ে যাবে তখনই ওই জলে দেওয়া হবে। যখন একদম
একদম টকটকে লাল হয়ে যাবে। এখানে কিন্তু অলরেডি জল ভরা চলছে, এবার পাথর গরম হলে এখানে দেওয়া হবে। ওই পাথরগুলো দেওয়ার পর জল যখন গরম হবে তখন কিন্তু ওইদিকে রয়েছে বাথটা, ওইদিকে জলটা ফ্লো করে যাবে। আমি এখন হট বাথ নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি, দেখি কেমন হয় প্রসেস। এই হলো স্নানের জায়গা। ওই যে ওখানে অলরেডি গরম পাথর ঢেলে দিয়েছে, এখানে স্নান করা হবে। এখানে কিন্তু জলের মধ্যে, জলটা অলরেডি গরম, জলের মধ্যে বেশ কিছু পাতা টাতা দেওয়া রয়েছে, আর ওই সাইডে পাথর দেওয়া হয়েছে। ঠান্ডা জল বেরোনোর জন্য এখানে নল রয়েছে, যদিও এখন জল বেরোচ্ছে না। এই যে পাতাগুলো এখানে ইউজ করা হচ্ছে, পাতাগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা স্মেল রয়েছে। স্নান সেরে বসার ঘরে এলাম। স্নান করে আসার পর চলে এসছে বাটার টি হাতে। দারুণ এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগলো। কিন্তু আপনারা এলে এটা ভুটানে একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদেরও। বাইরে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে, দূরে পারো শহরের আলো দেখা যাচ্ছে। ভুটানে ফেব্রুয়ারিতে বেশ ঠান্ডা, তাই মানুষজন তাড়াতাড়ি শুয়ে পড়েন। আমরাও হোটেলে এসে ডিনার করতে চলে এলাম। স্যালাড, জিরা রাইস, ডাল, এগ কারি, বেগুন ভর্তা দিয়ে ডিনার করে নিলাম। আজ আমাদের ভুটানে শেষ দিন। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বিদায় পারো, আমাদের ভুটান ট্রিপ শেষ। আমাদেরও এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরা মানেই নতুন আবার একটা ট্রিপের শুরু। আর এখন আমরা যে জায়গাটায় রয়েছি এটা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যাচ্ছে পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই যে দূরে লেজ উঁচিয়ে এরোপ্লেনগুলো দাঁড়িয়ে রয়েছে। রোদ ঝলমলে একটা দিনে একদম ঝকঝকে পারো শহরকে শেষবারের মতন দু চোখ ভরে দেখে নেওয়া। ভুটান ট্রিপ শেষ, ফিরে যাওয়া এবার। আমরা এবার ফুনসোলিং এর দিকে ফিরে চললাম। ভুটানে ভারতীয়দের প্রবেশের জন্য ভোটার কার্ড বা পাসপোর্ট আবশ্যক। আধার কার্ড নিয়ে ভুটানে প্রবেশ করা যায় না। বিদেশিদের জন্য পাসপোর্ট আবশ্যক। আমরা এখন হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে হবে সামনের দিকটাতে। সামনের দিকটাতে রয়েছে ইমিগ্রেশন সেন্টার, ওখানে গিয়ে ডকুমেন্ট দেখাতে হবে। ডকুমেন্ট দেখালে ওখান থেকে কিন্তু তারপর ভুটান যাওয়ার ছাড়পত্র মিলবে। তো চলুন এগিয়ে যাই, দেখি প্রসেস কি কি হয়। এই যে জায়গাটা, এখান দিয়ে এন্ট্রি করতে হবে, এখানে ডকুমেন্ট দেখাতে হবে। তো আমাদের কিন্তু পাসপোর্ট চেক হয়ে গেছে, ডকুমেন্টেশন হয়ে গেছে। এবার আমরা অফিসিয়ালি ঢুকে গেছি ভুটানে, বিদেশ। গাড়িকে এখানে কিন্তু বিদায় জানাতে হলো। এবার গাড়ি ওই দিকে যে গেটটা দেখছেন, ওই গেটটা ওদিকে আমাদের লাগেজ টাগেজ ড্রপ করে দেবে। আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো ওই দিকে যেখান দিয়ে ঢুকেছিলাম। ওখানে কিন্তু আমাদের পাসপোর্টে আবার স্ট্যাম্প পড়বে। যারা ভোটার কার্ড নিয়ে আসবেন তাদের কিন্তু ভোটার কার্ডের সঙ্গে একটা স্লিপ দেওয়া হয়, সেই স্লিপটা ওখানে জমা দিতে হবে আবার। তো চলুন ওদিকটায় যাই, গিয়ে দেখি বেরোনোর কি প্রসেস। সো এখন ভুটানকে বিদায় জানানোর পালা। এখানে কিন্তু বেশ লম্বা লাইন পড়েছে বেরোনোর জন্য, দুদিকেই লম্বা লাইন রয়েছে। এখান থেকে এবার আমরা বাইরে বেরোবো। ভুটানের সাইডে কাজ হয়ে গেছে, এবার ইন্ডিয়ান সাইডে পুলিশকে দেখাতে হবে, দেখালে তারপর বেরোনোর ছাড়পত্র মিলবে। সিমটা নিয়ে নিতে চাইছি, কারণ অবভিয়াসলি ভুটানে যখন আমাদের সিম তো কাজ করবে না। এখানেই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রয়েছে, এসডিএফ কাউন্টার রয়েছে, সেখান থেকে আমরা সিম নিয়ে নেব একটা। সেই সিমটা আপাতত আমাদের সাথে থাকবে এই কদিন। আর আমরা এমনি হোটেলে যেখানে থাকবো সেখানে তো ওয়াইফাই অ্যাভেলেবেল। ভুটানের সিম কার্ড নেওয়া হয়ে গেছে, আর তার পরিবর্তে পেয়ে গেছি ভুটানিজ নোট। হ্যাঁ, এখানে কিন্তু এখন যে টাকার ভ্যালুয়েশন চলছে সেটা কিন্তু ইন্ডিয়া আর ভুটানের টাকা সেম। এখন ভুটানের 100 টাকা মানে কিন্তু ভারতেরও 100 টাকা, বা ভারতের 100 টাকা মানে ভুটানেরও 100 টাকা। তাই সেদিক থেকে কোনো অসুবিধা নেই। তো এই হলো ভুটানের টাকা। এখানে কিন্তু দেখুন রাজার ছবি দেওয়া রয়েছে ভুটানের টাকায়, এই যে রাজার ছবি। ভুটানে আসলে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ ভারতের কারেন্সি সব জায়গাতেই চলে। তবে আমরা আমাদের সংগ্রহে নতুন দেশের নতুন কারেন্সি রাখবো বলে এরকম একটা ভুটানের কারেন্সি নিয়েছি। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, যে বেশি টাকা আবার নিয়ে ফেলবেন না। ফেরার পথে কিন্তু এটা এক্সচেঞ্জ করে না নিয়ে গেলে ভারতে কিন্তু কোথাও চলবে না এই টাকা। ভারতীয়দের ভুটান ভ্রমণের ক্ষেত্রে জনপ্রতি প্রতিদিন 1200 টাকা এসডিএফ ফি লাগে। এছাড়া ভুটান ভ্রমণের জন্য এখন গাইড নেওয়া বাধ্যতামূলক। গাইড চার্জ 2500 টাকা প্রতিদিন। গাইড অবশ্য ইমিগ্রেশন থেকে শুরু করে সব বিষয়ে সাহায্য করে, তাই ভ্রমণে কোনো ঝামেলা থাকে না। আমরা ভুটান ভ্রমণ করেছিলাম ট্যুর কিংডম নামক সংস্থার সাথে। এজেন্সির মারফত ট্যুর করলে গাইড খোঁজা, হোটেল খোঁজা ইত্যাদি ঝামেলা আর থাকে না, এবং ট্যুরও বেশ স্মুথলি করা যায়। পরিচয় এখন করিয়ে দিচ্ছি, হচ্ছে শেখর। তো
তো শেখরের সঙ্গে কিন্তু আমরা পুরো ভুটানটা ঘুরছি, মানে আপনারা এলে শেখরের সঙ্গেই ঘুরতে পারেন। শেখর পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছে, ওর কোম্পানির ডিটেলস, কোম্পানির নাম, সমস্ত কিছু ডেসক্রিপশান আমি এখানে দিয়ে দেবো। আপনারা সমস্ত কিছু হেডেক ছাড়া যদি নিজেদের মতো করে ভুটান ঘুরতে চান তাহলে কিন্তু অবশ্যই শেখরের সঙ্গে যোগাযোগ করবেন। আর এই হচ্ছে পুরো টিম শেখরের। ভুটান কিন্তু বেশ কস্টলি, তার উপরে এসডিএফ চার্জ, গাইড চার্জ থাকায় খরচ আরও বেড়ে যায়। সেক্ষেত্রে 4, 6, 10 জনের গ্রুপ করে গেলে বা কোনো কন্ডাক্টেড ট্যুরে গেলে অনেকটাই সাশ্রয় হয়।